আমি অনেক আগে কথা বলেছি, আর বললে বলে হাঁপিয়ে গেছি। আমি আজকে অন স্টেজ বলছি, আমি নওশাদ সিদ্দিকী, এত ক্যামেরা চলছে, এত মানুষ আছে, সবাইকে সাক্ষী রেখে বলছি, এটা তো টাকা নিয়েছে, জীবনে প্রমাণ করতে পারবে না। মৌলানা সাহেব তো বলে দিয়েছেন, যদি না প্রমাণ নিয়ে কি অনেক বড় কথা বলে দিয়েছেন। আমি অত হার্ড হিটার নই, তো আমি যেন বলতে পারছি না। আমি তো হার্ড হিটার, আমি হার্ড হিটার নয়। আমি তা অনুরোধ করবো ঠান্ডা মাথায় বলতে হবে একটু কথা, যে আমি ওই রকম আক্রমণাত্মক বলতে পারবো না। আমি এতটুকু বলছি, মমতা ব্যানার্জিও সৎ সাহস নয় নাম ধরে বলার। যদি মমতা ব্যানার্জিও বলে নাম ধরে আইএসএফ অমুক জায়গায় অমুক দিন অত টাকা নিয়েছে, এটা মিথ্যা। মমতা ব্যানার্জিকেও টেনে আমি কোর্টে নিয়ে যাব তার জবাব চাওয়ার জন্য। এত বড় এই পাড়ার চারানার নেতা বলে দিল, ওই নিয়ে আমি পাত্তা দিই না। যদি সৎ সাহস থাকে মমতা ব্যানার্জি বলুক। তারপরেও বলছি, ওদের কথাটা সত্য মিথ্যা আমি বিতর্কে যাচ্ছি না। আচ্ছা, আমি টাকা নিচ্ছি, আপনাকে জানেন নিচ্ছি কি নেন না আপনারা জানেন না। ভাইজানের উপরে বিশ্বাস আছে, ভাইজান নেবে না। কিন্তু আমি অন স্টেজ বলছি, এত ক্যামেরা আছে, আমি প্রকাশ্যে বিজেপির কাছ থেকে টাকা নেবো। যেই বন্ধুরা বলছে আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা টাকা নিচ্ছি আমরা জানি না, আমার বন্ধুগুলো জেনে গিয়েছে। তাহলে সেই বন্ধুদের খুব ভালো সম্পর্ক আছে শুভেন্দু অধিকারীর সাথে, গোপনে গোপনে, তাই না? শুভেন্দু অধিকারীকে দিয়ে বলছে এই তোমাদের একে এমন দিয়েছি তেমন দিয়েছি। তাহলে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনি 1 কোটি টাকা ব্যবস্থা করলে আমি 10 লাখ টাকা রাখবো, 90 লাখ টাকা আপনাদের দিয়ে দেবো। অর্থাৎ যা টাকা বিজেপির কাছ থেকে অ্যারেঞ্জ করে আইএসএফকে দিতে পারবে, তার মাত্র 10% টাকা আইএসএফ রাখবে পার্টি চালানোর জন্য, আর 90% টাকা যে বন্ধু অ্যারেঞ্জ করে দেবে তাকে দিয়ে দেবো। অসুবিধা আছে আর কিছু? লুকোনো ছুকোনোর ব্যাপার নেই, একদম সরাসরি বলে দিচ্ছি। কি বলছি বুঝতে পারছেন না? যেই বিজেপি দলিত আদিবাসী মুসলমানকে জবাই করে দিচ্ছে, খুন করছে, সেই বিজেপি নাকি নওশাদকে টাকা দেবে, আর নওশাদ শবে মেরাজ খান, পরিতোষ পরামানিক সাহেবরা নাকি তার কাছ থেকে টাকা নেবে। এত খারাপ সময় আসেনি সত্যি, আমাদের অর্থের অভাব। এই বর্ষার সময় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রোগ্রাম করছে, কেমন সেট করছে দেখছেন না? হ্যাঁ, চেয়ার দিয়ে সেট করে এই যা লোক এখানে এসেছে ওই রকম ভর্তি হয়ে যাবে, সুন্দর করে গুছিয়ে করতে গেলে একটা প্রোগ্রাম 8-10 লাখ টাকা খরচ আছে। এই মোদিজি আসলো, আর 6খানা হেলিকপ্টার, বুঝতে পারছো? আর এদিকে আমি ভাঙা একটা সাইকেল পাচ্ছি না। কি বলছি বুঝতে পারছেন? ওই রকম সেট করে যদি টাকা থাকতো, অন্তত ওই রকম একটা সেট বানিয়ে ফেলতে পারতাম। তাই আমরা চাইছি ভাই, বিজেপির কাছ থেকে যদি কেউ প্রকাশ্যে টাকা দিতে চায়, প্রকাশ্যে নেবো, তাকে 90% ফেরত দেবো, 10% আমরা রাখবো পার্টি চালানোর জন্য। তাহলে এই ম্যাটারটা ক্লোজ। আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় যে শবে মেরাজ খান, নওশাদ ভাইজানেরা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে করছে, বলবে এই টাকা নিয়েছে কি নাই প্রমাণ নেই, কিন্তু ভাইজান এসে নন্দীগ্রামের বুক থেকে বলে গিয়েছে যদি কেউ অ্যারেঞ্জ করে দিতে পারে তার 90% টাকা দিয়ে দেবো। তুই 80% রাখবি, 10% আমাকে দিবি, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তোকে ভাইজানের কাছে নিয়ে যায়, টাকার ব্যবস্থা কর। তাহলে আজকের পর থেকে যদি এ কথা কেউ বলে, তাহলে একটাই কথা, ভাই তুই ব্যবস্থা কর। আর ভাইজান বলেছে আমি প্রকাশ্যে নেবো, স্টেজে নেবো, ওই গোপনে গোপনে আমি ভাই নিতে পারবো না, যাবে অন স্টেজ অন ক্যামেরা। তাহলে কেউ যদি বলে এই বিষয়টা উত্তর দিয়ে থাকে, বিষয়টা হয় সে আগিয়ে নিয়ে যাবে, না হলে ম্যাটার ক্লোজ। এসআইআর নিয়ে বলছিলেন না, এখন আপনারা করবেন কি বলুন? 95% মানে যত নাম কেটেছে তার মধ্যে 95% তৃণমূলকে, এই মুসলমান, ওই 95%-এর মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। বুকে হাত দিয়ে বলুন তো আপনারা বুকে হাত দিয়ে বলুন, যাদের নাম ডিলিট করেছে তাদের মধ্যে 90, মুসলমানদের মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকে তৃণমূল এই নামটাকে তোলার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে? হ্যাঁ, কি বলছে? কাগজ দিয়ে তুলে দেব। আমি অনুরোধ করছি এতটুকুই। আর কয়েকটা দিন, আপনারা জানেন যে 23শে এপ্রিল পশ্চিম বাংলার 152টা সিটে নির্বাচন হবে। এই 152টা সিটের মধ্যে এই মুর্শিদাবাদের 22টা সিট, মালদার 12টা সিট, উত্তর দিনাজপুরের 9টা সিট, দক্ষিণ দিনাজপুরের 6টা সিট, কুচবিহারের 9টা সিট, আলিপুরদুয়ারের 7টা সিট,
এরকম করে দার্জিলিংয়ের 3টে সিট, এছাড়াও ওইদিকে পশ্চিম মেদিনীপুর, মধ্যে আবার পূর্ব বর্ধমান, নদিয়া এসব গ্যাপ আছে। বীরভূমেরও আমাদের সঙ্গে ভোট হবে। আজকে একটাই কথা বলবো, সেই 2011 সাল আমরা তখন প্রথম রেজিনগর বিধানসভা, আমি রেজিনগরে হাত চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম। কংগ্রেস দল আমাকে টিকিট দিয়েছিল। বেলডাঙ্গা বিধানসভায় শফিউজ্জামান শফি ভাই, উনি প্রথম থেকে আরএসপি করতেন। পরবর্তীকালে অধীরবাবুর হাত ধরে কংগ্রেসে এসে বেলডাঙ্গায় 2011 সালে শফিউজ্জামান দেবকুণ্ডর, আমি নারকেলবাড়ির হুমায়ুন কবির। সেই 1982 সাল থেকে এই গ্রামের মরহুম নুরুল ইসলাম চৌধুরী, তখন 64 বেলডাঙ্গার 1982 সাল থেকে 1996 সাল 15 বছরের নির্বাচিত বিধায়ক ছিলেন। এক কথায় আমাদের রাজনীতির হাতে খড়ি প্রায়ত নুরুল ইসলাম চৌধুরীর হাত ধরে। 1982 সালে এই রকম মে মাসে যখন নির্বাচন হয়েছিল, প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী সাহেব যখন বেলডাঙ্গার বিধায়ক নির্বাচিত হয়েছিল, তখন রেজিনগর বিধানসভার কোনো অস্তিত্ব ছিল না। এই বেলডাঙ্গা বিধানসভার সঙ্গে আমাদের পাশের অঞ্চল দাঁতপুর, ওপারের সাটুইয়ের পাশের অঞ্চল কামনগর, দুটো জোড়া ছিল। আর দাঁতপুরের পরেই আন্দোলবেড়িয়া 1, 2, রামপাড়া 1, 2, কাশীপুর আর গঙ্গার ওপারে শক্তিপুর, এই 6টা অঞ্চল 61 নওদার সঙ্গে জুড়ে ছিল। অর্থাৎ বিচিত্র সব ডিলিমিনেশন হয়েছিল। বেলডাঙ্গা 2 ব্লক 3 জন এমএলএ, যেখানে আমি 2021 থেকে গত 30শে মার্চ পর্যন্ত যেখানকার এমএলএ ছিলাম, সেই 69 ভরতপুরটা 68 নম্বর ভরতপুর ছিল। আমরা সবাই ভরতপুর বিধানসভায় ভোট দিতাম। এখানে সোমপাড়া 2 অঞ্চলের অনেক নেতৃত্ব আমাদের সঙ্গে এসছে। আমরা সোমপাড়া 1, সোমপাড়া 2, রামনগর, বাচড়া 68, ভরতপুরে ভোট দিতাম। 61 নওদাতে 6টা অঞ্চল ভোট দিত। 64 বেলডাঙ্গাতে 2টো অঞ্চল ভোট দিত। অর্থাৎ 11টা অঞ্চল 3টে বিধানসভার সিটে বিভক্ত ছিল। 2009 সালে ডিলিমিশন হলো, মানে বিন্যাস হলো ভোটারদের।